তারপর আমি কান্না করি, আর জাঙ্কুক ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে দিল আমার বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথা পেয়েছিলাম অনেক। মা এখনো বলে সে আঘাতের পর থেকেই নাকি আমার মাথার ব্রেন আমার পিছনে চলে গেছে, তাই আমি পড়ালেখা পারি না। কিন্তু মাকে কে বোঝাবে? জাঙ্কুক ভাই সেদিন আমায় ফেলে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে, আমি তোমায় দিলাম প্রেমে ফেলে, তুমি সাঁতার কেটে তীরে আসো, আমি তোমার জন্য তীরে প্রেম নামক এক খেলা বাস দিয়া অপেক্ষামান। তে বুঝলো না এই মেয়ে প্রশংসা করলো নাকি নিজের অপমান। জেনি পুনরায় বলে উঠল, তুমি আমাকে সাহায্য করবে জাঙ্কুক ভাইকে পটাতে? আচ্ছা করলাম। তবে তে মনে মনে বলল, না আমি তো জেনি, সে নাকি জাঙ্কুকের সঙ্গে প্রেম করবে। এদের দুইটাকে তো লাগে আপন ভাই বোন। ছ্যাঃ। হঠাৎ দরজায় কড়া নাড়তেই জেনি বলল, ভেতরে আসো। প্রায় দরজার সামনে এসেই বলল, এভাবে মনের ভেতরে আসতে দিলেই তো হতো। জেনি তাকে দেখে চটে গেল, মুখ বাঁকিয়ে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও, আমার বাবুর আম্মু যেখানে আমি সেখানে। এই লোক, আমি তোমার কোন বাবুর আম্মু? জাঙ্কুক ভাইকে দিয়ে তোমাকে কেলানি খাওয়াবো। তুমি তো বেডি, নিজেই তার হাতের কেলানি খাও। তে পড়ে যায় বিপাকে। সে জেনিকে বলল, তোমরা থাকো, আমি রুমে যাই। বলে সে রুম থেকে বের হয়ে যায়। তাই অসহায়ের মতো জেনিকে বলল, অনুরোধ করি বাবুর আম্মু, আমাকে বিয়ে করে জলদি বাবুকে দুনিয়ার আলো দেখাও। এই জেনি, চলো না এই রাতের আধারে পদ্মা হাতে নিয়ে, না মানে হারিকেন হাতে নিয়ে জাদুর ঝাড়ুর উপর চড়ে না হয় আকাশে ভ্রমণ করব। আমায় নিয়ে ঘুরতে যাবে, তার কত শখ। তেন নিজের রুমে যাওয়ার পথে জিনের সঙ্গে দেখা হয়। জিন কথাবার্তা বলে রুমে যায়। তারপর কালুর বাপকে রুমে ডেকে বলে, এই তে মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নিও তো, ভালোই লাগে একে আমার। রাতে ঘুম না আসার ফলে তে বাগানে হাঁটাহাঁটি করে একলা। বেগম তখন সবে মাত্র বাড়ির মধ্যে ঢুকেছে। তে বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখনই বেগমের সঙ্গে দেখা। দুজন মুখোমুখি হতেই বেগম বলল, আমায় ইগনোর করছে কেন? দেখো আমি 4টা দিন সবই লক্ষ্য করেছি। তে বেগমকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। বেগম তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসে চলো। তে না বলতে গিয়েও পারল না, অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি। ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসলো তে আর বেগম। বেগম গায়ের ব্লাজারটা খুলে হাতে নিল, বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমার কি হয়েছে সেটাও বলবে। কিন্তু দেখো আমি প্রশাসনের লোক, তোমার বাড়ি কোথায়, কি আসল পরিচয় জানতে আমার খুব একটা সময় লাগবে না। তবুও আমার তোমার মুখ থেকে শোনার বেশ ইচ্ছে। তুমি কথা বলো, কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। তে বেগমকে সব খুলে বলতে বাধ্যই হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন যা কিছু আছে সব বলেছে। তবে কেন জানি বলতে পারলো না জাঙ্কুককে নিয়ে। জাঙ্কুকের অত্যাচার, হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়ানক সেই প্রতিটি মুহূর্তের কথা। রুমে এসে চোখটা বন্ধ হতে খুব একটা সময় লাগলো না তের। আজকে অনেকটা শান্তি লাগছে, তবুও মনের ফাঁক গলে একটা সামান্য অশান্তি ভাব রয়েই গেছে। ঘরের কাঠায় তখন কয়টা বাজে তের জানা নেই। রাতে প্রায় তার ওয়াশরুমে যাওয়ার আগে 22-এর কাছে একটা পানির বোতল রাখা থাকে। ঘুম ভাঙলে সে কেবল পানি খায়, আর একটু পর ওয়াশরুমে যাওয়া লাগে। তবে আজকের ঘুমটা ওর সব কারণে নয়, বরং অন্য একটা কারণে ভাঙে। বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে। এই নেওয়াজের বারান্দায় গ্রিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দা টপকে ভিতরে এসে চাকুর আঘাতে তেকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না তেজে ফকির। নিজেকে তেজ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতেই এবার ভয়টা ভালো করে চেপে বসেছে। মনে হলো বারান্দায় কেউ বেয়ে কিংবা বারান্দার পাশের বড় আম গাছটা বেয়ে উপরে উঠেছে। তে কি করবে না করবে ভাবতে ভাবতে হাতে পানির বোতলটা তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি, শালার মাথার পাতলা ঝোল বের করে ছাড়বে। তে 1 পা 2 পা করে অন্ধকারের কাছে যেতেই বারান্দার পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তির ভিতরে ঢুকলো। একে বাড়ি মারবে নাকি উল্টো ভূত ভেবে কলেজে হাতে চলে আসার উপক্রম। ভয়ে শরীরটা ঝিমিয়ে আসছে। অন্য বিষয় আলাদা, কিন্তু ভূত। তবু সে বোতল উঁচুতে তুলে বাড়ি দেওয়ার জন্য। তবে সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি তেকে টেনে নিজের কাছে নিয়ে আসতেই তের বুঝতে বাকি রইল না কে এই মহাজন। তার গায়ে সে সুগন্ধি তের চেনা। ছায়ামূর্তি তেকে বুকের একেবারে কাছে জাপটে ধরে বলল, বেটার হার্ট, তুমি আমায় মিস করনি? আপনার সাহস তো কম নয় আমার রুমে এই রাত বিরতে। আপনার কি চাই জাঙ্কুক ভাই? আপনি আমায় এমনভাবে মারছেন কেন? এক কাজ করুন, বিষ কিনে আনুন, খেয়ে মরে যাই।
বাজারে বিষের অনেক দাম শোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে, তুমি শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করে জাঙ্কুক ভাই, চিন্তা নেই, আমি ঘৃণার উত্তাপে ঘি ঢেলে দেব, কারণ আমি চাই তে নামক মেয়েটা আমার কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। তের চোখে জল, এই জলের উৎস কি তের জানা নেই। কেন কাঁপছে সে অন্ধকার সেই মানুষটি, যারা ঠিক করে দেখতে পাচ্ছে না, তবু এত আবেগ কোথা থেকে আসছে আর যে সহ্য করা যাচ্ছে না। জাঙ্কুকের মুখটা অস্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিও দেখতে পাচ্ছে না তে হঠাৎ করে ঠুকরে কেঁদে উঠে বলল, আপনি আমার জীবনের কালো ছায়া, এই ছায়া আমায় ভালো থাকতে দিচ্ছে না। জাঙ্কুক তের গা ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো রং, একে অপরের বিপরীত ধাতুতে গড়া আমরা। তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি, যেটা তুমি কখনোই বুঝবে না সোনা। তের কান্নার শব্দ বেগ পায়, সে অনবরত জাঙ্কুকের বুকে এলোপাতাড়ি আঘাত করে বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান জাঙ্কুক ভাই। আপনার ভেতরে ন্যূনতম লজ্জা থাকলে আমার সামনে আর আসবেন না। আপনি আমায় ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান। তে জাঙ্কুককে ধাক্কা দেয়, অনবরত তার হাত চলতেই থাকে, কান্না ধমকি সবই বাড়তে থাকে। জাঙ্কুক শক্ত হয়ে দাঁড়িয়ে রয়, তীর মুখে যা আসছে তাই সে বলছে। যখন মুখটা সহ শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল, তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমি চলে যাচ্ছি। তে পেছন ফিরে পা ফেলতে এবার নিশ্চুপ হয়ে সবটা শুনতে থাকা জাঙ্কুকের বাদ ভাঙল। সে হাত বাড়িয়ে পেছন থেকে তের ঘাড় শক্ত করে ধরে তাকে নিজের কাছে এনে অধরে শক্ত চুম্বন করলো। তে জীবন্ত মুরগির মতো জাঙ্কুকের কাছ থেকে বাঁচার জন্য ছটফট করলো। তে ডান হাত দিয়ে জাঙ্কুকের বুকে খুশি দিতেই জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরলো তার দুটো হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবুও জাঙ্কুক ছাড়ছে না। পাক্কা গুনে গুনে সময় নিয়ে যখন দেখলো আর একটু দেরি হলে তে মরেই যাবে, ঠিক তখনই জাঙ্কুক তাকে ছাড়লো। তে নিজেকে ছাড়িয়ে আঙ্গুল তুলে জাঙ্কুককে শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জাঙ্কুক তার আঙ্গুল ধরে নিচে নামিয়ে বলল, বিটার হার্ট কুল, আঙ্গুল বেশি উপরে ওঠানোর দরকার নেই, কারণ সেই তো নামতেই হবে এই জাঙ্কুকের কথাতেই। আর আমি চাই না কিনতেও 4 আঙুলে জীবন পার করুক। তে ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কত বড় নির্লজ্জ, আপনি কি মানুষ? উফু, জানোয়ার, তুমি না বললে, নইলে তো জানতাম না। তে তেতে ওঠে, আরো কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক তার মুখটা চেপে ধরে বলল, শালি, তোর ভাতার লাগি না যে এই রাত বিরাতে তুই রুমের মধ্যে সারের মতো চেঁচাবি আর মহল্লার মানুষ সকালে এসে খুশির সংবাদ তোর কাছ থেকে চাইবে। জাঙ্কুক মুখটা ছেড়ে বারান্দার দিকে যায়, নিচে মই আছে, সে নিজের ঘরে চলে যাবে। তবে যাওয়ার আগে সে অন্ধকারে মুচকি হেসে বলল, আমার অধরের সতীত্ব নষ্ট হলো, তোর তো বিদ্যার হাট, আমার ধন্যবাদ হিসাবে আরেকটা চুমু উপহার দেওয়া উচিত ছিল। মহা হার কিপটে তুই মেয়ে। যাই হোক, এখন ঠোঁটে সিল মারলাম, তারপর মনে, আর শেষই না হয় দেহের সিলটা কিন্তু নেক্সট টাইমও হতে পারে, বি কেয়ারফুল। ওই অধর জাঙ্কুক স্পর্শ করেছে, ভুলেও যদি সেখানে অন্য কারো ছোঁয়া পাই, তাহলে বিশ্বাস কর, তোর ওই অধর দুটো কেটে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবে বয়ামবন্দি করব। থেমে আবার বলল, ভালো টালো তোকে আমি বাসি না, প্রেম আমার জীবনে নেই, আসবেও না, আর তোকে দেখলে আমার কোনো ফিলটিলও আসে না। আমি জাস্ট পরীক্ষা করে দেখলাম তোর অধরের ফ্লেভার কেমন। তোর স্বামীর কপালে মহা দুঃখ আছে রে বিটার হার্ট, মার করে রাখ মাইন্ডে, তোকে জাস্ট অসহ্যকর লাগে আমার। প্রেমে ভুলেও পড়বি না, পড়লে এবার চুলগুলো কেটে পোড়াবো। তুই হাত দিয়ে ইচ্ছা মতো নিজের হাতে ঘষতে থাকে। জাঙ্কুক ময়ে চড়তি এর উপর থেকে মই নাড়াতে শুরু করে। এভাবে আরেকটু করলে জাঙ্কুক নির্ঘাত নিচে পড়বে আর কোমরটা যাবে। সে চেঁচিয়ে দাঁত পিষে মই দিয়ে নামতে নামতে বলল, বিটার হাট, আমি উপরে আসলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তুমি অন্তত চাও না 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সফরে জাঙ্কুক তোমায় লাথি মেরে ফেলুক। তড়িঘড়ি করে তে মই ছেড়ে ভেতরে ঢুকে বারান্দার থাই গ্লাস লাগালো, তারপর ওয়াশরুমে গিয়ে ঘষে মেজে নিজের ঠোঁট ধুতে লাগলো। শেষমেশ ওই ডান্ডিখোর জাঙ্কুক নেওয়াজ তার পবিত্র ঠোঁট অপবিত্র করে দিল। তের ভীষণ কান্না পাচ্ছে, হাতটার দিকে তাকালো, লাল হয়ে গেছে। এত শক্ত করে কেউ ধরে? মানুষের তো একটু দয়া মায়া বলেও কিছু থাকে, এই লোকের নেই কেন? এত পাষাণ কিভাবে হয়? ওই মইটার সঙ্গে জাঙ্কুক ভাইকে ফেলে জীবনের কষ্ট একটু হলেও কমতো। তীর মেজাজটা বেজায় গরম হচ্ছে, তার চেয়েও বেশি পাচ্ছে লজ্জা। জীবনে এখন পর্যন্ত কেউ যেখানে তাকে চুমু দিল না, সেখানে এই লোক কেন দিবে? আর কোন অধিকারে? পরের দিন ভার্সিটির চত্বরে
জাঙ্কুক আর সাইনো সবাই মিলে তখন আড্ডায় মশগুল। সকাল থেকে তে নজর এলো না। আসলে তে নিজেই জাঙ্কুকের মুখোমুখি হওয়ার সাহস খুঁজে পায়নি। পাবে কেমন করে? অধরে বিরাট এক সিল মেরে দিয়েছে ওই লোক। কেমন যেন দাগ বসে গেছে। এইসব নিয়ে কি আর তার সামনে যাওয়া যাবে? ভরসা নেই তো। যদি আবার অঘটন ঘটিয়ে ফেলে তবে তে ভালো করেই জানে হারে বজ্জাত হাইব্রিড করলা নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার আগে কিছু একটা করতে থেকে হবেই। তের মাথায় বিচক্ষণ একটা বুদ্ধি এলো। ভাবতে না ভাবতে সে ব্যাগ থেকে কাগজ কলম বের করে তাতে বড় বড় করে লিখল, প্রিয় গুণমান্য অধর ধর্ষণকারী আমার সিনিয়র মহাশয়, পত্রের শুরুতেই জানাই আপনাকে বেগুনি রঙের সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিশেষ কোষ্ঠকাঠিন্য কারণে ভার্সিটিতে আসতে পারিনি, তাই খামে ভরে আপনার জন্য সালাম পাঠিয়ে দিলাম। অন্যের অধর না খেয়ে দয়া করে সালামটা খেয়ে পেট ভরবেন। ইতি ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েতে আপনার অত্যাচারে জর্জরিত জুনিয়র। চিরকুটটি পাঠালো এক মেয়েকে ঘষে দিয়ে। তা যেন তেন ঘুষ নয়, একেবারে জাঙ্কুকের প্রেমের ঘুষ। আসলে এই মেয়ে জাঙ্কুককে পছন্দ করে। এখন জাঙ্কুককে প্রায় সে দেখে তের সঙ্গে। তাই সেদিন জিজ্ঞাসা করেছিল, তুমি কি জাঙ্কুক ভাইয়ের প্রেমিকা হও? তে মনে মনে মুখ ফেংচি কাটলো। সেদিন মাথায় তার একটা শয়তানি বুদ্ধি চেপেছিল। সে বড় মুখ খুলে মেয়েটিকে বলেছিল, আরে ওসব প্রেম ভালোবাসা কেন করব? তবে মেয়ে, আমি কিন্তু জাঙ্কুক ভাইয়ের কাছের মানুষ। আসল কথা কি জানো? আমার ডান হাত ওই জাঙ্কুক ভাই, দেখো না খালি ক্লাস থেকে নিয়ে যায়। যাবে না কেন? তার যে কোনো বুদ্ধি কিংবা পরিকল্পনা আমিহীন, অসম্পূর্ণ। আমার থেকে তো সে মোটা মোটা বুদ্ধি নেয়, নইলে কি চলতে পারতো? এসব অনেক ভিতরের কথা, বুঝলে তো? সবাইকে আমরা বলি না, তোমাকে ভালো লাগলো বিধায় বললাম। আর আমি চাই না জাঙ্কুক ভাইয়ের আসল খবর সবাই জেনে যাক। বুঝই তো, মনটা আমার বেশিই ভালো, অন্যের অপমান আর সহ্য হয় না। কথায় কথায় মেয়েটি থেকে জানতে পারলো জাঙ্কুকে সে পছন্দ করে। তেও সুযোগ নিয়ে বলল, তুমি চাইলে কিন্তু জাঙ্কুক ভাইয়ের সঙ্গে আমি তোমার একটা লাইন ফ্যান করে দিতে পারি। দেবো নাকি? আমার আবার অনেক পাওয়ার। জাঙ্কুক ভাই আমার কথায় উঠে বসে। মেয়েটির খুশি তখন গিয়ে দেখে সেদিনের পর থেকে জাঙ্কুকের কথা বলে তে মোটামুটি ভালোই সুবিধা লুটেছে এই মেয়ের। এই যেমন ক্লাসের সকল নোটস, ক্যান্টিন থেকে খাবার আনা, পাড়ার কাকিমাদের মতো কোন ডিপার্টমেন্টে কী চলছে সেই সব খবর জোগাড় সবই এই মেয়েকে দিয়ে করিয়েছে রে। বিনিময়ে আবার জাঙ্কুকের নাম করে ভুগে চুগে লাভ লেটার লিখে ওই মেয়েকে দিতে হয়েছে। ও মা, এসব না করলে হাতে রাখতে পারতে বুঝি? বলদ মেয়ে একটা। তবে তে এসব করেছে জাঙ্কুক ভাইয়ের অগোচরে। যদি খুন অক্ষরে এসব খবর জাঙ্কুক ভাইয়ের কানে যায় তবে নিশ্চিত এক দফায় মান্দার গাছের বাড়ি তের পিঠে তালের মতো ফেলবে জাঙ্কুক ভাই, কিংবা গরম গরম ডিম থেরাপিও দিতে পারে। থাক বাবা, সেই সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তে সবটা সাজিয়েছে, জীবনও ধরা খাবে না। এতটা ভরসা তো নিজের উপরে আছেই। তে আজকে ক্লাসে যায়নি, এখানে সেখানে আড্ডা দিয়েছে। ক্লাসে গেলে তো জাঙ্কুক ভাই গালে একটা জ্বর বসিয়ে কুত্তার মতো টেনে বাইরে নিয়ে আসবে হাইব্রিড করলা। আর পারে কি, চিপায় ডেকে ফাঁস করা চিরকুটটা হাতের মুঠে দিয়ে বলল, এটা জাঙ্কুক ভাইকে দিয়ে দেবে। আর গতকাল জাঙ্কুক ভাই শুধু তোমাকে চিঠি দিয়ে যাবে। তোমার তো উচিত তাকে 2-4টে কথা লিখে পাঠানোর। মেয়েটি সেই চিরকুট খুলে পড়তেই দেখলো তে চট জলদি বলো, আরে বোকামে, এই চিরকুটের মধ্যে কবিরাজে ফু দেওয়া। এটাকে খুলে ফেলে কাজই করবে না, এটা সরাসরি জাঙ্কুক ভাইকে দেবে, দিয়ে দেবে একদর। সেখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু এই চিরকুট কাজ করবে না। সেই হিমালয় পর্বতের পাশে অবস্থিত বান্দরবন পাহাড়ের নিচে বসবাস করা হোংচাংলু বাবার বিশেষ টোটকা আছে এতে। এবার দেখবে জাঙ্কুক ভাই তোমার জন্য পাগল হয়ে গেছে। আর তোমাদের বিয়ে তো পাক্কা শিওর। সুখী হও, ধন্যবাদ দিয়ে আমায় ডুবিও না। সদা মরা খাওয়ানো মানে খুশি থাকো। মেয়েটি নাচতে নাচতে সে চিরকুট নিয়ে হাজির হয় জাঙ্কুকের কাছে। তে তার বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু জাঙ্কুক ভাইকে দেখলেই তো ভয় লাগে। কাছে গেলে যদি চর থাপ্পড় কিছু একটা গালে বসিয়ে দেয়। মেয়েটি কি করবে ভাবতে না ভাবতে চিরকুটটিকে ডলা মোচড় করে জাঙ্কুক ভাইয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ফেলে দিল। এভাবে ফেললে কে দিল না দিল দেখতেও পারবে না, ভয়ের কোনো আশঙ্কা নেই। আবার টোটকাও কাজ করে যাবে। জাঙ্কুক তখন ছেলেপেলেদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত, মাথাটা গরম হয়ে আছে। দেখে এমনিতে আজকে ক্লাসরুমে পায়নি। এই মেয়েকে ইচ্ছে করছে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে উদম কেলাতে। মেয়েটি জাঙ্কুকের সামনে দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করে কাগজটা ফেললো যেন সে কিছুই করেনি। তবে সে যাওয়ার আগে বিষয়টি জাঙ্কুক লক্ষ্য করলো। পেছন থেকে মেয়েটিকে ডাক দিতেই তার শরীর কেঁপে উঠলো। ওমা, মন্ত্র কাজ করে গেল নাকি এত জলদি? মেয়েটি পিছনে ফেটে জাঙ্কুক বলল, এই মেয়ে, সিনিয়রের সামনে দিয়ে
ক্যাটওয়াক করে গরুর মতো করে হেঁটে যাচ্ছ কেন? সালাম দিতে হয় জানো না? আর ময়লা আবর্জনা এখানে ফেলছো কেন? তুমি নিজে তো একটা ডাস্টবিন, নিজের উপরই ফেলো না। মেয়েটি ভয়ে জলদি সালাম দিল, কাগজটা হাতে তুলে নিয়ে চলে যেতে নিবে তার আগে জাঙ্কুক বলল, দেখি কাগজটা দাও। না থাক ভাইয়া, আমি ফেলে দিচ্ছি। জাঙ্কুক ভোর কুচকে মেয়েটিকে ধমক দিয়ে বলল, তুই কাগজ দিবি নাকি ড্রেনের থেকে পানি তুলে এনে এখানে সবার সামনে এই কাগজ তোকে দিয়ে গেলাবো? ধমকের চোটে জলদি কাগজটা দিতেই জাঙ্কুক তা খুললো। পরপর কয়েকবার চোখ বোলাতেই মাথায় চির ধরলো তার। তার চেহারা দেখি সায়নের বুঝতে বাকি রইল না কি হবে, না জানি আজ কার কপালে শনির দশা ঘুরপাক খাচ্ছে। এতে মেটাও না। জাঙ্কুক তবুও শান্ত গলায় মেয়েটিকে বলল, তে কই? সেটা আসেনি। সত্যি তো? হ্যাঁ। এই চিরকুট দিয়ে তোমায় কখন দিয়েছে? মেয়েটি অবাক হলো, সে কি করে জানলো এই চিরকুট দিয়ে দিয়েছে? মেয়েটি ভয়ে চুপসে যেতেই জাঙ্কুক সায়নীকে বলল, এই ড্রেনের পানি আনতো। আর কিছু বলার আগেই মেয়েটি ভয়ে কেঁদে উঠল। সে ভার্সিটিতে এসেছে? কই আছে এখন? ওই পিছনের সিপাই। ভাই আমি এখন আসি। না মা জননী, তুমি ডাক পিয়ন এখানেই দাঁড়িয়ে থাকো। তোমার আজকে বাসায় যাওয়া লাগবে না, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাক শালি তুই। নড়লে বেটের লাঠি এনে তোমার যৌবনের সঙ্গে একা দোকা খেলবো আমি। মেয়েটি ভয়ে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক সাইনের দিকে তাকিয়ে বলল, আমার পিস্তল লোড না? হ্যাঁ, কিন্তু কেন? এই ভাই, দেখে খুন করবে না তো? মেয়েটার দোষ নেই। জাঙ্কুক উঠে দাঁড়ালো, রাগে গটগট করে বলল, না খুন করবো কেন? ওকে উপরে যাওয়ার ভিসা করে দেব। তুমি ওর হয়ে সাফাই গাইতে এসো না চান্দু। ওর ওকালতি আমার পোষায় না, নইলে দেখবে গুলি একটা তোমার ওকালতির পাশা দিয়ে ভরে দেব। জীবন জাঙ্কুক নেওয়াজ মিটিং দেওয়া ঠিকানায় এসে আরো খেপে গেল। তে এখানে নেই, লুকোচুরি খাওয়া হচ্ছে তার সঙ্গে। তে শরীরে বেশি বেড়ে গেছে। এই তেল জাঙ্কুকের বের করতে এক মুহূর্ত সময় লাগবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলা? একবার খুঁজে পাক ধর্ষক কী জিনিস হাড়ে হাড়ে বোঝাবে। জাঙ্কুক একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে চলে যায়। অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফটোগ্রাফি করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতে এগিয়ে যায় জাঙ্কুক। একটা সিগারেট ধরিয়ে এগোতেই হঠাৎ মেয়েদের হাসাহাসির শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলা নিয়ে বলল, কাকা। হঠাৎ গান গাইছে। জাঙ্কুক এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকা সকল মেয়েরা জাঙ্কুককে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছিল সে চুপ। তে সেদিকে পাত্তা নেই। সে হাতের একটা চিঠি পড়ে মিটি মিটি হাসছে আর পাশের মেয়েটির গায়ে ঢলে পড়ছে। দেখ ভাই, জুনায়েদ আমায় প্রেমপত্র দিয়েছে। আইন বিভাগের সিনিয়র না? ইস, দেখ দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খায় ঘাস, তোমার প্রেমে পড়ে আমি খাবো বাস। তোমার দেখলে আমার চলে আসে কাশি। ওগো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তীর কি যে লজ্জা লাগছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন গলা ছেড়ে খক খক করতে বিরক্তিতে বলল, আরে কোন আকিস বিড়িখোর যক্ষরোগের মতো কাশছে। বলেই পিছনে ফিরে বড় মুখটা ছোট হয়ে আসে তার। কাপা গলায় বলে, আরে বাবা, জাঙ্কুক ভাই আপনি? তুই জলদি চিঠিটা লুকিয়ে ফেললো। জাঙ্কুক বিষয়টা দেখেও দেখলো না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ডেন্টি খাচ্ছ নাকি? আচ্ছা, যা মন চায় করো, কিন্তু এইতে তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয় না, কাম। জাঙ্কুক তের হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে মানে মান্দার গাছ দিয়ে দু গাছা তোমার পিঠে ফেলে ডিজাইন করবো তো? তো কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন জাঙ্কুক ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি পুলিশ আজকাল বেশি করে, বেশি বেশি করলে থানায় হামলা করব। কি বলেন, করবো নাকি? কে কোথায় কার নামে মামলা করবে সবই জানি। আমি বয়রা না, চলো আমার সঙ্গে। জাঙ্কুক তের হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। তে চেঁচিয়ে বলে উঠল, ভাই ভাই ছাড়েন, ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডাইপার এনে দিব। তবু আজকে বাঁচার পথ নেই তোমার। তে গাল ধরে বসে আছে। যেই মেয়েটাকে দিয়ে টোটকা চিঠি গিলে পাঠিয়েছিল তারও একই অবস্থা। জাঙ্কুক গালে এক হাতের মার্কা বসিয়ে দিয়েছে, যে মনে হচ্ছে চাপার দাঁতে এদিক সেদিক নড়ে অকালে সব পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা হয়েছে। দীর্ঘক্ষণ শাস্তি হলো, তার মুখে তো দাগ পড়েই গেল। একই সঙ্গে কানটা টেনে জাঙ্কুক ভাই লম্বা করে দিয়েছিল। রাগের মাথায় সে আবার জাঙ্কুক ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আরো দুটো চর থাপ্পড়।
না না, এখন মনে হচ্ছে মা সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এভাবে চললে গিনিস বুকে সিনিয়রের মা সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তাই মনে মনে ধীর পান করলো। এখন থেকে জাঙ্কুক ভাইয়ের থেকে সে মেপে মেপে মোটা অঙ্কের দ্রুত বজায় রাখবে। জাঙ্কুক ভাইকে বিশেষ পাত্তা দেবে না। এত এত কথা মনে বলল সেদিন জাঙ্কুকের পানিশমেন্টের কারণে তার দুটো পা ব্যথা অবশ হয়ে গিয়েছিল। কেবল তাই কি, 56 বার জাঙ্কুক তাকে দিয়ে চিঠি লেখায়। একবার বলে এই লেখা সুন্দর হয়নি, আর একবার বলে এই লেখা ভালো লাগেনি। এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদাই জানে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনায়েদের সঙ্গে দেখা হয়। তের পানিশমেন্ট শেষ হতে হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষও সেখানে নেই স্বাভাবিক। তবে জুনায়েদ প্রখর মেধাবী ছাত্র, অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনায়েদকে দেখে তের হাসি পেল। মানুষজন যে এত লজ্জা কেমন করে পায় আল্লাহ জানে। তের এসব ভাবলেও হাসি পায়। তবুও তে একটু ঢং করে হেঁটে জুনায়েদের কাছে যেতে জুনায়েদ উল্টো দিকে হাঁটা শুরু করলো। তের মেজাজটাতে বিগড়ে গেল। তাকে ইগনোর করা, এই তেকে সবাই ঠিক করে এখন চিনতে পারেনি। এই জুনায়েদকে কুত্তের দুধ যদি এই অপমানের বিনিময়ে না খাইয়েছে, সে দৌড়ে জুনায়েদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনায়েদের সামনে দাঁড়িয়ে বলল, এই জুনায়েদ বদ্দা, এভাবে ইগনোর করছে কেন? লাভ লেটারের উত্তর দেওয়ার আগে এমন ব্যবহার? দেখুন ভাবে, ভুল হয়ে গেছে। এই সামার ব্রাদার, তোর কোন কালের ভাবি লাগি রে? বউ তো লাগেন না, আর একজনের সম্পদ। তে ভালো করে চেহারার দিকে তাকালো জুনায়েদের। ও মা, নাকে মুখে ব্যান্ডেজ লাগানো, এমন উদম কেলানি যে তে ছাড়াও অন্যরা খায় ভেবে খানিকটা শান্তি লাগলো। পরক্ষণেই ঠোঁট কামড়ে এক ভরে উঁচিয়ে জিজ্ঞাসা করলো, তো থুতনা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো? এই ভালোবাসার নমুনা দেখো, আমার পিছনে মজনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে। তবুও আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার পার ঘন্টা হিসাবেও বয়ফ্রেন্ড হতে পারো। চলো এখন, আমি তোমার প্রেমিকা। আমার মজার কিছু খাবার খাওয়াতে হবে, নিয়ে যাও। তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাই জানলে এবার আমায় মেরেই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ, ভাইয়ে ভাই বলে মাথা খাচ্ছ। আরে আমি সুন্দরী মানুষ, এমন হাজারটা ছেলের ইচ্ছে হবে আমার বউ করে ঘরে তোলার। তাই বলে এখন সব ভাই সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমার ভাবি বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়ে চুপসে যায়। ভয়ের আতঙ্কে গলা শুকিয়ে আসে। তাই বুঝতে পারলো তারই পেছন দিকে তাকিয়ে আছে জুনায়েদ। সে পেছন ফিরে দেখলো জাঙ্কুক ভাই জিন্স প্যান্টের পকেটের ভাঁজে ডান হাত দিয়ে গুরু গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কর্ণে অবধি গুটিয়ে রেখেছে। কি ড্রেসিং লাগছে তাকে। তাই কিছু বলার আগেই জুনায়েদ জাঙ্কুককে সালাম দিল। জুনায়েদ কিছু বলতে যাবে, তার আগেই জাঙ্কুক তার চোখে চোখ রাখতে সেই বান্দা তো এক ছুট সে এগিয়ে এলো জাঙ্কুকের দিকে। সরু চোখে ভুরু কুচকে কোমরে হাত দিয়ে ঠং করে বলল, এই যে হাইব্রিড না মানে হ্যান্ডসাম জাঙ্কুক ভাই, আপনি কি ওকে কেলানি দিয়েছেন? কেন কেন মনে হলো? না, আপনি আমাকেও তো এভাবে ধরে কেলানি। ইস, দেখুন না কে যেন মারলো বেচারাকে। আর দেখুন, তার চেয়ে দুঃখের বিষয় সকালের চিঠিতে লিখলো ভালোবাসি, এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না, বরং ভালোবাসে। সত্যি করে বলুন, এসবে আপনার হাত নেই? হাত কেন, আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয় বাদরমুখী হলে কিছু না, বরং অনেক কিছু করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভিজে না। তে মুখটা ভেঙচি কাটলো। এই প্রশ্ন তর্কে হেব্বি জোস। অনেক কিছু শিখতে হবে এর থেকে। সে জাঙ্কুকের প্যান্টের দিকে তাকিয়ে দেখলো তাতে সেরা ফাড়া ডিজাইন করা। তের হাসি পেয়ে গেল। সে হেসে বলল, এই মা জাঙ্কুক ভাই, আপনার প্যান্ট থেকে ফুটো সব দেখে ফেলেছি। কিন্তু জাঙ্কুকের বিরক্তি ভাব বেড়ে গেল। সে তের হাঁটা ধরতেই তে চেঁচিয়ে উঠল, আরে কই নিয়ে যাচ্ছেন? ও ভালোই হলো, গাড়ি ভাড়া বেঁচে যাবে। জলদি চলো। তোমাকে ভালো করে দেখাতে হবে না? একটু দেখে কি মন ভরে? তে পিটপিট করেছে বলল, কি দেখাবেন? ওই যে প্যান্টের নিচে যেটা লো কোয়ালিটিতে জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তে চোখগুলো বড় করতে জাঙ্কুক ভাবলো মেয়ে বুঝে এখন লজায় কান্নাকাটি শুরু করবে। ও মা, তার ভাবনাকে গলিয়ে খেয়ে তে 32টা দাঁত বের করে বলল, চলুন জাঙ্কুক ভাই, আমিও ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে ভাইরাস হয়ে যাব। আকাশ কালো মুখ মনের মতো বিস্তৃত হয়ে আছে। তারাগুলো ছোট ছোট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ তার আলোয় নিস্তব্ধ জিনজিরাকে অপার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। ঘর বাড়ি অন্ধকারে নির্মগ্ন। শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকে দেয়। তের দুপাশে দুটো কোল বালিশ, পায়ের কাছে একটা। সে বালিশ ছেড়ে উল্টো দিকে শুয়ে আছে।
পা দুটো উঠিয়ে রেখেছে হেডবোর্ডে। পাগুলো আজ এত ব্যথা করছে, স্বপ্নের মধ্যে হয়তো তে ঝাড়ু আর জুতা নিয়ে জাঙ্কুককে ধরে থেরাপি দিচ্ছে। হঠাৎ তে রুমের জানালার সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ একজন প্রবেশ করলো তার অন্ধকার রুমটায়। তে তখনও গভীর ঘুমে নিমজ্জিত। বুম ব্লাস্ট হলো টের পাবে বলে মনে হচ্ছে না। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারে তের পাশে এসে দাঁড়ালো। সামান্য ঝুঁকে তার চুলগুলোতে হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তের পেটের দিকে। স্কার্ট পরেছে সে, অনেকটা উপরে উঠে গেছে, পাগুলো উন্মুক্ত। সেই টি শার্টটা গায়ে পড়েছে, যে টি শার্টটা গায়ে পড়েছে সেটা অনেকটা উপরে উঠে গেছে। বারান্দার পর্দা দেওয়া নেই, চাঁদের আলো ভিতরে প্রবেশ করছে। লোকটির হাতে একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসে তের পাশে। একেবারে মৃদু কণ্ঠে গুনগুন করলো, প্রেম আমার, ও প্রেম আমার। চোখটা তার তের ওদরের দিকে যেতে হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে চোখ স্থির করে এবার আলতো করে ওদরের কাছ থেকে টি শার্টটা আরো খানিকটা উপরে তুলে তাকিয়ে দেখলো মধ্যস্থর দিকে। তারপর আলতো করে ঝুঁকে নিজের অধর ছুঁয়ে দিল সেখানে। তে নড়ে চড়ে উঠল। তের ঘুমটা পাতলা হলে সে নড়ে চড়ে উঠল। পানি তৃষ্ণা পেয়েছে। উঠে বসতে দেখলাম বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি। ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষের কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্তি বোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়। নাভিদয়ের কাজটায় পিঁপড়ায় কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার। পরের দিন, সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল জাঙ্কুকের সঙ্গে দেখা করতে গিয়েছিল তে, পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে থাকে তে। পাশ থেকে লিজা বলে উঠল, আধারের গান শুনছিস? না, তোর ভাতারের গান শুনছিস শালি। মুখে কি সিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। সেরকম একটা খবর, ঢাকাতে এই আধারের একটা লাইভ কনসার্ট হবে। ভাই, আমি তো এক্ষুনি আধারকে দেখার জন্য ছটফট করছি। টিকিটের দাম কত? 2500 একজন। শালার কপাল। এই বোন, তুই আমার 2500 টাকা ধার দে, মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করে হলেও তোকে চুকিয়ে দেবো। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে সায়নাকে বলে টিকিটের ব্যবস্থা করতে। তুই সরু চোখে লিজার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে মিটি মিটি হাসতেই লজ্জা পেয়ে গেল লিজা। ও মা গো, আমার আগে চশমিশ তোর প্রেম হয়ে গেল? চুমুটুমু হয়েছে নিশ্চয়ই, তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু আমি বিয়ের সময় চুরি করব। আরে বাবা, এত দূর যাওয়ার কিছু নেই। আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি। এমনি আমাদের কথা হয় আর কি। পুরুষ মানুষ বুঝি এমনই, সব কিছু প্রকাশ করতে পারে না। তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চাই না। তোর ওই বাড়িতে কেমন দিনকাল কাটছে? এই শোন, তুই কিন্তু জাঙ্কুক ভাইয়ের সঙ্গে দিনটা করতে পারিস। এটি জাঙ্কুক ভাইয়ের বউ হলি, আর আমি সায়নর, তারা দুই বেস্ট ফ্রেন্ড। আর আমি আর তুইও বেস্ট ফ্রেন্ড। সবাই মিলেমিশে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাব, ভালো হবে না? তুই শিরশির করে উঠলো। ওই হাড়ে বজাতের সঙ্গে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। তুই লিজার আর একটু কাছে এসে বললো, জাঙ্কুক ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ও মা, সে কি রে? তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে বাচ্চা কাছে পয়দা করে দিত। প্রেম মতো করতে পারে না, করবে কেমন করে? সমস্যা ওইখানে। বলিতে মিটি মিটি হাসলো, হেসে বলল, এই খবর তুই ভার্সিটির সবাইকে বলে দিস, সেই মজা হবে। লিজা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতে তার চোখ গেল তের পিছনে। সে মুহূর্তেই চুপসে গেল। তে আবার বলতে শুরু করলো। এদিকে লিজা চোখে এসে দিয়ে দেখে সামাল দিতে পারছে না। তে বলেই যাচ্ছে, হো করে হাসছে আর লিজার গায়ের উপর লুটিয়ে পড়ছে। হেসে আবার বলে উঠলো, সায়না ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তারও এআই দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দিব। লিজা এবার চিমটি মাটিতে বলল, শালি, আমি তোমার সায়নো নাকি? যাও গিয়ে সায়নাকে জায়গা মতো চিমটি মেরে আসো। পিছনে দেখ। তুই ভাবলে ভাবে পিছনে ফিরতেই বরফের মতো জমে গেল। ও মা, স্বয়ং জমদূত দেখি জাঙ্কুক ভাই যে দাঁড়িয়ে আছে, পাশে আবার সায়নো। দুজনে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকে কি হট লাগছে? লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট পরা। হাতের বিস্তারটা তো দারুণ। পাশে সায়নো কম কিসে। জাঙ্কুককে দেখে তুই ভাজা মাছটা খেতে জানে না এমন ভাব করে বলো, আরে আসসালামু আলাইকুম জাঙ্কুক ভাই। দিনকাল ঝড় ঝড়ে ফকফকা যাচ্ছে তো? আচ্ছা,
যাই বুঝলেন তো, সামনে পরীক্ষা, কিছুই পারি না গো। এত তারা কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই, আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তে কি বলবে না বলবে ভাবতে ভাবতে লিজার দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবীর একটা চ্যাপ্টারের সমস্যা, বুঝিয়ে দেবেন তো দেন। তে লিজার দিকে তাকিয়ে বলল, যা, জাঙ্কুক ভাই যেভাবে বুঝিয়ে দেয় এবার প্রথম হয়েও যেতে পারবি। লিজা পড়েছে বিপদে, মাছ থেকে তাকে এমন করে ফাঁসানো কাজটা ঠিক হলো না একেবারে। তবে ঘটনা আগানোর আগেই সায়না মাঝে ঢুকে বলল, লিজার সমস্যা আমি দেখে নেব। সব সাহায্য তুই একাই করবে নাকি? আমাকেও কিছু করতে দে। জাঙ্কুক পাত্তা দিল না, তার নজর এখনো তের উপরে। তুই নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতেই সে ক্লিক করলো। তাতেই শরীর জমে ক্ষীর। বুঝতে বাকি রইল না জাঙ্কুক ভাইয়ের যে এসব কাজ শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে বলল, তে, তোমার সমস্যাটা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারের সমস্যা তখন না হয় বলবে। দেখুন, রাতে ভার্সিটি আসতে পারবো না, জিঞ্জিরা থেকে এখানে আসতে হেভি খরচ লাগে। এখানে নয়, বেডরুমে এসো। আমার কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আয়, যায় যায়, সবখানে যায়। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তে এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেলে নাকি ডায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতো জিরো ফিগার থাকে। তাই আপাতত সে সেই চেষ্টাই আছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, তার কিছুটা দূরে জাঙ্কুক ফোন টিপছে, মাঝে মাঝে আবার তেকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বানরের মতো নাচন কোদন না করলে কি নয়। মন তো চাইছে যে আমার মধ্যে ছাড় পোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আটা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ দেখ, হেব্বি মাল। কোন ডিপার্টমেন্টের? আমি কি জানি, যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দিবে। চালুমে লাগছে। কি বলিস? আমি রনি, এর থেকে সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতের স্পিডের থেকেও জলদি আমি এই মেয়েকে বিছানায় আনতে পারি। বলে দুজনে আবার হাসলো। জাঙ্কুক উঠে দাঁড়াতে সায়নে বলল, কই যাস ভাই? মুততে। মুতের প্রতিযোগিতা নামবো বুঝলি, দেখতে হবে না আমার স্পিড আলালের ঘরে দুলালকে টেক্কা দিতে পারে কিনা। সায়না জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চলো মুতে আসি। রনি জিজ্ঞাসা করলো, কই যাব? আরে চিপে আসো না, প্রীতের আলাপ করি। রনির আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক ভাই যে সবটা শুনেছে। সে জাঙ্কুকের পা ধরে বসে ক্ষমা চাইতেই জাঙ্কুক পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে এক চুল নড়িস তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদ আর জায়গায় থাকবে না। বলে সে প্যান্টের জিপার খুলতেই সায়না হেসে দিল। কে রং রাঙিয়ে জাঙ্কুক রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আমার ভালো কাজ সারতে পারি, আই মিন স্পিডটা আরো ভালো বাড়ে। বলে সে রনির গায়ের উপর কাজটা সারলো। রনি ভয়ে সবটা সহ্য করে নিল, জীবন বাঁচতেই হয়। কাজ শেষ করে প্যান্টের জিপার লাগাতে লাগাতে জাঙ্কুক হুমকি স্বরে রনিকে বলল, সে তোর মা লাগে? কি লাগে তোর? মা? হ্যাঁ ঠিক তাই। আর বাজে কথা বলবে ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খপনা করাই দিবেন। দ্যাটস মাই বয়। এই সাইনো, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই তেকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে। ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি। জিঞ্জিরার নেওয়াজ কুঠিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরনো দেয়ালের প্রতিটি ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। চারদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। পশ্চিমে সূর্য পশ্চিমে হেরে পড়েছে, তার লালচে আবার মিশে গেছে আকাশের বেগুনিয়ার নীলের সাথে। এই ছাদের কার্নিশি বসে আছে তে আর জেনি। জেনি জিজ্ঞাসা করলো, তুমি কি কাউকে ভালোবাসে? মানে কারোর জন্য কখনো বুক ধরপড় করেছে? কারো নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে? তে মুহূর্তেই থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এসব প্রশ্ন কেন হঠাৎ? কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি, সত্যিটা লুকিয়ে রাখলে সেটা তো মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তে গভীর শ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধু কল্পনা। আমি ভয় পাই যদি বলে দিই হয়তো হারিয়ে ফেলবো। ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তে চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। তাহলে কি তুমি নিজের ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানে সেটা রক্ষা করা? হয়তো কিছু ভালোবাসা প্রকাশ না করলেই সে বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। তে কিছুক্ষণ নীরব থাকে,
বাতাসে তার চুল উঠছে। জেনি তার দিকে তাকিয়ে আছে, ধীর কণ্ঠে বলে, আপু বাকি নাচটা? ও হ্যাঁ, আসো শিখিয়ে দেই। নেওয়াজ কুঠিরের ছাদে। বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশে রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লন্ঠন টিম টিম করছে। তে আর জেনি দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তে এক হাত তুলে ধরলো, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগলো। দেখো জেনি, হাতের মুদ্রাটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানে শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। জেনি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তের গায়ে একটা কালো রঙের শাড়ি, আঁচল বাতাসে উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমন ভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। জেনিও লাল শাড়ি পরেছে। নাচের সময় তো শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে 5-6 জন ছেলে যুব তাস মিলে বসে আছে। তাদের চোখ গিয়ে পড়েছে নেওয়াজ কুঠিরের ছাদে। তারা তেকে নিয়ে বাজে বাজে নোংরা কথা বলতে থাকে। তের ফোনে গান বাজছে, তাই তাদের কথা ঠিক মতো কানে আসেনি। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসালো ভেসে এলো, হাতে ঘড়ির রিল নিয়ে উপরে উঠে এলো জাঙ্কুক আর তার বেস্ট ফ্রেন্ড সাইনো। দুজনের কাঁধে ঘড়ির লাঠি, বাতাসে উড়ানো সোতার আঙুলে কাটা দাগ। জাঙ্কুকের চোখ পেছন থেকে তের কোমরের উপরে যায়, কেবল যায় না বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। জাঙ্কুক একটা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়। চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে। জাঙ্কুকের দৃষ্টি পড়তেই অস্বস্তি ছড়িয়ে পড়ে। তে আর জেনি তখনও খেয়াল করেনি জাঙ্কুককে। হঠাৎ জাঙ্কুক এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠে বলল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা জেনি। তে চমকে উঠে পেছনে ফিরিয়ে দেখলো জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক পুনরায় বলল, জেনি কানে কথা ঢুকছে না। জেনি জলদি দেখে বলল, আপু জলদি চলো। দুজনে নিচে নামতেই ছেলেগুলো ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। জাঙ্কুক সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে সেটা তারা ভাবতে পারেনি। জাঙ্কুক সিগারেটের ধোঁয়া ছেড়ে সায়নের পিঠে মৃদু থাপ্পড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতো ভাই।